সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমরা, আজ আমরা একটা তোমার ক্রিয়েটিভ কোশ্চেন করতে যাচ্ছি। সেটা হচ্ছে তোমার ময়মনসিংহ বোর্ডের 2022। ঠিক আছে? তো আমরা যদি এই অঙ্কগুলো প্র্যাকটিস করি তাহলে আমাদের আগামী পরীক্ষা বিশাল একটা সহায়ক ভূমিকা পালন করবে। সেই অর্থেই আজকে আমার এই অঙ্কটা করা। দেখো তোমরা, আমরা এটা কিভাবে করতে পারি। তোমরা নিশ্চয়ই প্রশ্নে দেখতে পাচ্ছ যে বি ইকুয়াল যে উদ্দীপকে দেওয়া আছে x belongs to n such that 3 is less than equal x is less than equal 7 এবং মৌলিক সংখ্যা। আবার a ইকুয়াল দেওয়া আছে এখানে x belongs to n such that x জোড় সংখ্যা এবং x is less than equal 6। এখন এই বিষয়টা তোমাকে বুঝতে হবে যে এই কথাটা কি বলছে। x is ইভেন নাম্বার, অর্থাৎ এখানে বলছে x হচ্ছে জোড় সংখ্যা। ঠিক আছে? এবং এখানে বলা হয়েছে যে এক্সটা তোমার এক্স এর মানটা তোমার কি হতে হবে, 6 এর সাথে ছোট হতে হবে অথবা 6 এর সমান হতে হবে। ক্লিয়ার? আর বি নাম্বারে যেটা বলেছে এক্স বিলংস টু এন, এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। ক্লিয়ার? আচ্ছা, এই কথাটির অর্থ হচ্ছে তোমার 3 কি 3 অপেক্ষা এক্স এর মানটা বড় হতে হবে অথবা 3 এর সমান হতে হবে। এই কথাটার অর্থ 3 is less than equal 3, তাই না? তাই তো বলছে 3 is less than equal x, আবার x is less than equal 7, অর্থাৎ 3 থেকে 7 পর্যন্ত সমান। এর অর্থ হচ্ছে x এর মানটা হতে হবে 3 এর সমান, 30 সমান অথবা 30 থেকে বড় যে সংখ্যাগুলো সেগুলো এবং 7 এর থেকে ছোট অথবা 7 এর সমান। এই কথাটার অর্থ হচ্ছে এই। এবং এক্স হচ্ছে প্রাইম নাম্বার, অর্থাৎ মৌলিক সংখ্যা যেটাকে বলি। আমরা মৌলিক সংখ্যা বলতে আমরা কি বুঝে থাকি বন্ধুরা? আমরা মৌলিক সংখ্যা বলতে বুঝে থাকি যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। এখন কথা হচ্ছে মৌলিক সংখ্যা তো অনেক, কিন্তু তোমাকে এখানে শর্ত জুড়ে দিয়েছে সেই সংখ্যাগুলো অবশ্যই 3 থেকে 7 পর্যন্ত হতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা আসি এক নাম্বারে। অ্যাপ অর্থাৎ অ্যাপে কি দেওয়া আছে দেখ এখানে যে এক্স ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু সি, অর্থাৎ এক্সটা সি এর উপাদান হবে এবং ওয়াই বিলংস টু সি, এটাও তাই হবে একইভাবে। এবং একটা এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে দেখো, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ক্লিয়ার হোয়েন, অর্থাৎ যেখানে সি এর মানটা তোমার অর্থাৎ সি সেটটা এখানে দেওয়া আছে -2 0 2 4 6 এরকম আর কি। এই ধরনের অঙ্ক সাধারণত তোমরা খুব ভালো পেরে থাকো এবং আমি জানি তোমরা পারো। এই ব্যাপারেও তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য আমার এটা করা। এখন বলছে তোমার বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আচ্ছা, তাহলে আমরা দেখো আমরা কিভাবে করি বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। তাহলে এখানে আমরা লিখি, দেয়া আছে আমরা বন্ধুরা এই কথাটি আমরা লিখে নিলাম। কি দেয়া আছে যে বি ইকুয়াল x belongs to n such that g is less than equal x is less than equal 7 and English version x is prime number, মৌলিক সংখ্যা। ভেরি গুড, খুব সুন্দরভাবে কিন্তু আমরা বোঝার চেষ্টা করছি। কতটুকু বুঝতে পারছি সেটা নির্ভর করে তোমাদের উপর। বন্ধুরা দেখো এখানে n, এখানে আছে n x belongs to n, n মানে হচ্ছে কি ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল n নেওয়া হয়েছে। ঠিক আছে, ন্যাচারাল লিখি আমরা ন্যাচারাল স্বাভাবিক সংখ্যা। তো আমরা প্রথমে লিখি স্বাভাবিক সংখ্যা। আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট n দিয়ে প্রকাশ করি। লিখলাম স্বাভাবিক সংখ্যা আমরা খুব সহসাই জেনে থাকি কি 1 2 3 4 5 6 7, তুমি যত দূর পর্যন্ত যেতে চাও লিখতে পারবা। তাহলে 1 2 3 4 5 6 7 পর্যন্ত লিখি, কারণ আমার এখানে 7 পর্যন্ত আছে, এর বাইরে মনে হয় না। তো এই পর্যন্ত আরো তুমি ইচ্ছে করলে লিখতে পারো
দিলাম এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আর কি। যেহেতু আমি স্বাভাবিক সংখ্যার সেট লিখেছি সেই জন্যই সেকেন্ড ব্র্যাকেট। এখন এখানে তুমি আরেকটি কথা লিখতে পারো, না লিখলেও হয়, যে তুমি এই কথাটি লিখতে পারো যে 3 থেকে 7 পর্যন্ত মৌলিক সংখ্যা, 3 থেকে 7 পর্যন্ত মৌলিক সংখ্যা, এখানে বলছে 3 থেকে 7 পর্যন্ত, ঠিক আছে? 3 থেকে 7 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কি কি? তো আমরা লিখি, তাহলে আমরা এখানে লিখেই দিই 3 হতে 7 পর্যন্ত, 7 পর্যন্ত মৌলিক সংখ্যা। 3 থেকে কিন্তু বলা হয়েছে, 3 থেকে 7 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কি কি আমরা লিখতে পারি। 3 থেকে 7 পর্যন্ত মৌলিক সংখ্যা, 3 তো অবশ্যই মৌলিক সংখ্যা, কারণ 3কে 3 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে অবশ্যই 3 মৌলিক সংখ্যা। 4 অবশ্যই না, কারণ 4কে 4 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, হলো না কিন্তু। এখন 5কে কি ভাঙা যায়? দেখো দশমিক আসবে, তাহলে ফ্র্যাকশন আসবে, তাহলে 5 মৌলিক সংখ্যা হলো না, অর্থাৎ ভাঙা যায় না। 5কে 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাহলে আমরা এটা লিখতে পারলাম না। 6 মনে হয় না। তাহলে কি কি আছে বন্ধুরা? তোমরা অবশ্যই জানো। 7 পর্যন্ত, 6 হয় না, তাহলে পাওয়া যায় শুধুমাত্র 3। 4 তো হলো না, 5, 6 হলো না, 7। যদি শুধুমাত্র এই চিহ্নটা থাকতো, এই চিহ্নটা থাকতো, তাহলে কিন্তু আমরা কি 3, 5 পর্যন্তই লিখতাম, যে প্রাইম নাম্বার 5 পর্যন্ত। কিন্তু এখানে এইরকম দিয়ে দিচ্ছে, এর মানেই হচ্ছে এই যে এই সমানও বোঝাইতেছে, আবার বড়ও বোঝাইতেছে, ঠিক আছে? এরকম আর কি বুঝেছে। যাই হোক, আমরা ওটা যেহেতু বোঝায় নাই, আমরা ওটা লিখব। তাহলে আমরা বি সেটটা কি পেয়ে থাকি? বি সেটের যে শর্ত অনুযায়ী আমরা কি পাই দেখো, বলছি এক্স বিলংস টু এন, অর্থাৎ এক্স বিলংস টু এন স্বাভাবিক সংখ্যা। এই শর্ত অনুযায়ী অর্থাৎ 3-এর সমান হবে, আবার 3 থেকে বড় হবে, আবার 7-এর সমান হবে, 7 থেকে ছোট সংখ্যাগুলো হবে। তা অবশ্যই হতে হবে মৌলিক সংখ্যা, তাহলে অবশ্যই এগুলো মৌলিক সংখ্যা। 3, 5, 7, এটাই আমাদের আনসার। আশা করি আমরা 2 মার্কসের আনসার দিয়ে ফেললাম। এখন আমরা খতে চলে যাব। খ নাম্বার বলছে, দেখো খুব সুন্দর একটা টপিক এটা। এই স্টাইলের অঙ্ক তোমরা অনেকবার করেছ। পি এ নির্ণয় করে, এ এর উপাদান সংখ্যা n হলে পি অফ এ এর উপাদান সংখ্যা সংখ্যা 2n হবে। 2n হবে। উক্তিটি যাচাই করো। বন্ধুরা, তোমরা অবশ্যই এই অঙ্কটাও করেছো, এরপর আমি বিশ্লেষণ করছি। দেখো আমাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে, আমাদের বারবার দেখতে হয় সেই জন্য। তো আমাদের এখানে যেহেতু পি এ উল্লেখ করেছে, তাহলে আমাদের যে উদ্দীপক রয়েছে স্ক্যানেরিয়, সেখানটা আমরা একটু দেখে নিই। তাহলে আমরা লিখে দেয়া আছে, a equal x belongs to n such that x is even number, জোড় সংখ্যা, and x is less than equal 6। এখানে শর্ত জুড়ে দিয়েছি। দেখো এটা খুবই সহজ, তোমরা জানো x belongs to n, n মানে স্বাভাবিক সংখ্যা। তো আমরা আবার লিখি, আমরা জানি এই কথাটি লিখে নিলে তোমাদের জন্য সুবিধা হয়। স্বাভাবিক সংখ্যার সেট, সেট মানেই হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেট,
স্বাভাবিক সংখ্যার সেট আমরা 1 2 3 4 5 6 ইত্যাদি ইত্যাদি আমরা লিখলাম। আরও আমরা অনেক লিখতে পারি, তোমার ইচ্ছে সেটা। এখন আর এত কিছু না লিখি, তাহলে লেখা লিখিয়ে দিই। তাহলে কি লিখতে পারি? এক্স জোড় সংখ্যা, ঠিক আছে না? এক্স কি জোড় সংখ্যা লিখবো, এক্স জোড় সংখ্যা 6 পর্যন্ত, ঠিক আছে? দরকার নেই এটা লেখার কোনোই প্রয়োজন নেই। তাহলে আমরা সরাসরি লিখি এ ইকুয়াল, আমরা এখানে বলছে এক্স জোড় সংখ্যা এবং সেই জোড় সংখ্যাটা 6 এর সমান হবে এবং 6 এর সমান হবে অথবা 6 এর সাথে ছোট হবে, এই কথাটির অর্থ হচ্ছে তাই। আর সেগুলো অবশ্যই জোড় সংখ্যা হতে হবে। তো আমরা লিখি, এখান থেকে নিতে হবে এই যে এক্স এন এর উপাদান, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা থেকে নিতে হবে। তাহলে স্বাভাবিক সংখ্যা থেকে যদি আমরা নিতে চাই, তাহলে দেখো এই যে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাহলে 2 নিলাম 2, এরপরে 4 জোড় সংখ্যা নিলাম 4, এরপরে 5 তো বেজোড় 6 এর সমান পর্যন্ত লিখলাম 6। অসুবিধা আছে? অসুবিধা হওয়ার কথা না, কারণ কি আমরা তো এই শর্তটা পূরণ করে এসেছি। ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। তো আমরা এ সেটটা আমরা এটা পেলাম। এখন বলছি কি পি অফ এ, অর্থাৎ উপসেট যেটাকে বলা হয়, অর্থাৎ এটাকে আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা বের করি। সো পি অফ এ, এখানে তুমি আরেকটি কথা এখানে উল্লেখ করতে পারো যে এখানে লিখে দাও, এখানে এ এ উপাদান সংখ্যা n ইকুয়াল 3। এখানে এ এর উপাদান সংখ্যা n ইকুয়াল 1 2 3। সো পি অফ এ ইকুয়াল, দেখো তুমি যখন এটার 2 সেকেন্ড ব্র্যাকেট একটা বড় করে দাও, 2 প্রথমে তুমি ফাঁকা নিতে পারো, ফাঁকা, অথবা প্রথমে তুমি একবার পুরোটাই নিতে পারো, তোমার ইচ্ছে সেটা লিখলে ফাঁকা, এরপরে 2, এরপরে 4, এরপরে 6, এভাবে নিলে তোমার জন্য সুবিধা হবে। এখন 2 4 2 6, নেক্সট 4 6, 2 4 2 6 4 6, আর কিন্তু এভাবে নেওয়া যায় না। এখন তুমি 2 4 6 নিতে পারো, 2 4 6। এখন তুমি গুণে দেখো, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, অবশ্যই তোমার 1 2 3 4 5 6 7 8 8টা হয়েছে। এর মানে হচ্ছে কি, তোমার এই যে সূত্রে বলেছে 2 টু দি পাওয়ার n, n এর মানটা কিউব দিলে 8 হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, আমরা লিখতে পারি যে এখানে এ সেটের লিখতে পারো, এ সেটের উপাদান সংখ্যা, এ এ এর উপাদান সংখ্যা লিখলেও হবে। এখন এখানে সেট যে এটা বোঝাই যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখতে পারি কি, সো পি অফ এ এর পি অফ এ এর উপাদান সংখ্যা ইকুয়াল হোয়াট? দেখো তো পি অফ এ এর উপাদান সংখ্যা এখানে কত হয়? পি অফ এ এর উপাদান সংখ্যা এখানে হচ্ছে 8। দেখো 1 2 3 4 5 6 7 8, তো আমরা এখানে 8 লিখতে পারি। ক্লিয়ার? এখন এই 8 কে আমরা কিভাবে 2 তৈরি করতে পারি? দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 1 2 3, তাহলে 3, ঠিক আছে? এখন আমরা 2, এই যে 3 এর মানটা আমরা কি পেয়েছি? এই 3 ইকুয়াল টু n, এ সেটের উপাদান সংখ্যা n ইকুয়াল 3, তাহলে এই 3 পরিবর্তে আমরা n লিখতে পারি। ব্যাস হয়ে গেল। তাহলে আমার যে প্রশ্নটা পি অফ এ এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। ক্লিয়ার? উক্তিটি যাচাই করা হলো। আমরা এই কথাই লিখতে পারি, ঠিক আছে?
সুতরাং ইহা যাচাই করা হলো। ব্যাস হয়ে গেল। আমরা এখানেও কি পেলাম, আমাদের কি দেখাইতে বলছে, নির্ণয় করে উক্তিটি যাচাই করো। হ্যাঁ, আমাদের যাচাই করা হলো, এখানে অ্যান্সার। ব্যাস আমরা এখানে 4 মার্কসের আনসার আমরা করে ফেললাম। নেক্সট নাম্বার দেখো বন্ধুরা, আমরা যদিও প্রশ্ন পুরোটা আমি উঠাই নাই, আমাদের জায়গা কম পড়লে। দেখো নাম্বার গ কি বলেছে। নাম্বার গ বলেছে এফ অর্ণয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এফ, এই যে এফ, এটা তোমরা দেখতেই পাচ্ছ প্রশ্নে। এফ অর্ণয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। প্রকাশ করো। আচ্ছা, প্রকাশ করে ডোমেন ও রেঞ্জ, ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। ভেরি গুড, খুব সুন্দর একটা প্রশ্ন। দেখো এফ অর্ণয়কে তালিকা ভিত্তিতে প্রকাশ করে ডোমেন ও রেঞ্জ আমাদেরকে নির্ণয় করতে হবে। তো বন্ধুরা আমরা লিখি, প্রথমেই দেয়া আছে কারণ তোমার তো স্ক্যানারিওতে যে শর্তটা রয়েছে সেই শর্তটা তোমাকে অবশ্যই পালন করতে হবে। x belongs to c, y belongs to c এবং x minus y equal to, যেখানে when c equal -2, 0, 2, 4 and 6। আশা করি তোমরা এই শর্তটা আমি আলোচনা করেছি কিছুক্ষণ আগে। x belongs to c, অর্থাৎ c এর উপাদান, এই c এর উপাদানের মধ্যে x এর মাত্রা বিদ্যমান থাকতে হবে। x y এখানে উল্লেখ করেছে, এখানে x y আছে দেখো। আবার y belongs to c, অর্থাৎ y এর সাথেও এই মানটা সম্পর্ক থাকবে। এবং আবার আরেকটা শর্ত যোগ দিয়েছে x minus y equal to, এটা একটা সমীকরণ। এই সমীকরণটাকে তোমাকে ব্যবহার করতে হবে। বন্ধুরা তোমরা করতেই বুঝতে পারবে, ঠিক আছে, যেমনটি সবাই পারে। এখানে তেমন কোনো কারিশমা নেই, তোমার চেষ্টা দ্বারাই তুমি অঙ্কটা করতে পারবে। এখন দেখো এখানে বি এর মানটাও এখানে সি এর মানটাও দেয়া আছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি যে বর্ণিত সমীকরণ আমরা বা সি এ বর্ণিত সমীকরণ হতে পারে। লিখি বর্ণিত সমীকরণ। এখানে সমীকরণ কিন্তু একটাই, অর্থাৎ বাম পক্ষ থাকবে এবং বর্ণিত সমীকরণ কি আছে, বর্ণিত সমীকরণ x minus y equal to, এটাই কিন্তু এখানে সমীকরণ। কেন সমীকরণ এটা? তার কারণ হচ্ছে বাম পক্ষ এবং ডান পক্ষ থাকবে, তাহলে একটা সমীকরণ হয়। বাকিগুলো কিন্তু সমীকরণ নয়, ঠিক আছে। তো আমরা এখানে সমীকরণটা লিখি x minus y equal to, এখান থেকে তুমি দেখো এখানে x equal to প্লাস y লিখতে পারো, তাই না? তাহলে তুমি এটা কি ট্রান্সপোজিশন করেছো, y কে মাইনাস আছে প্লাস হয়ে গেছে। এখন তুমি ইচ্ছে করলে 2 প্লাস y সমস্তটা, অর্থাৎ পুরোটা যখন আমরা চেঞ্জ করবো তখন কোনো সাইনের পরিবর্তন হবে না। আমি আগে বলেছি রহিম সমান করিম, করিম সমান রহিম, একই কথা, ঠিক আছে। এখানেও ঠিক, এইটা সমান এইটা, আবার এইটা সমান এইটা, ঠিক আছে। সো আমরা y ইকুয়াল x, এখন এই 2টাকে আমরা ট্রান্সপোজিশন করব। 2 will be transposition, so must be কি প্লাস will be মাইনাস, মাইনাস will be প্লাস। তো here is প্লাস, এখানে মাইনাস হয়ে গেল। এই মানটা আমরা পেয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো বন্ধুরা, আমরা এখান থেকে আমরা কি করতে পারি, এখন আমরা এই কথাটা লিখতে পারি। এখন প্রত্যেক
প্রত্যেক x belongs to c এর জন্য জন্য y ইকুয়াল x মাইনাস 2 এর মান আমরা বের করি বের করি। সেজন্য তুমি একটা ছক এঁকে নিতে পারো এভাবে একটা ছক তুমি এঁকে নিতে পারো। মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে দিলাম। এভাবে আমরা গতানুগতিক যে নিয়ম সেটা এভাবেই করি। এখানে হচ্ছে x আর এখানে হচ্ছে y ইকুয়াল x মাইনাস 2। এখন তুমি কেন করলে এটা? এখানে এই দেখো, এটা বলতে আমরা x বুঝিয়ে দিচ্ছি। এই যে আমরা বলছি প্রত্যেক x বিলংস টু c এর জন্য y এর মানটা আমরা বের করি। y ইকুয়াল এত সময়, এটাকে আমরা x এর মান ধরে নিয়েছি, c এর x এর একটা অংশ। এই যে বলছি যে x বিলংস টু c, অর্থাৎ c এর মানটা যেন x এর উপাদান হয়। তাহলে x এর উপাদান তো এখানে আছেই, তাহলে x এর উপাদান কি কি আছে? মাইনাস 2 আমরা লিখলাম, এরপরে 0 আমরা লিখলাম, এরপরে 2 আমরা দেখে দেখে লিখলাম, এরপরে 4 আমরা লিখলাম, এরপরে লাস্ট ওয়ান হচ্ছে 6। আমরা কেন লিখলাম আমরা বুঝি। এখানে দেখো x ইকুয়াল মাইনাস 2 যদি হয়, এই যে এখান থেকে কিন্তু এই মানগুলো আমরা এখানে বসিয়েছি। এই যে কথা হচ্ছে x বিলংস টু c এর জন্য, অর্থাৎ এগুলো x এর জন্য। এখন ওয়াইটা আমরা বের করবো এই অনুযায়ী, কিন্তু অবশ্যই সেটা যেন আমাদের শর্তের ভিতরে উপস্থিত থাকে। এর 6 এর বাইরে আমাদের যাওয়া যাবে না, ঠিক আছে? এগুলোর ভিতরেই আমাকে থাকতে হবে। মাইনাস 2 0 2 6, আচ্ছা বলেই বুঝতে পারবে। এখন প্রথমটা কি? মাইনাস 2, এই যে আমরা লিখেছি এখান থেকে মাইনাস 2। এখন তুমি এখানে মাইনাস 2 বসাও, y ইকুয়াল x মাইনাস 2। x এর মান মাইনাস 2 বসাইলাম, মাইনাস 2 দেখছো, x এর মান বসাইছি মাইনাস 2, তাহলে কত হলো? মাইনাস 4। এখানে আমরা পেলাম মাইনাস 4। ক্লিয়ার? এখন x এর মান 0, এখানেই বসাবো x এর মান 0। দেখো x এর মানটা কত? এখানে 0, তাহলে 0 মাইনাস 2 থাকে না, তাহলে বসাইলাম এখানে মাইনাস 2। আবার কি? x এর মান 2, দেখো মুছে দেই, x এর মান 2, তাহলে এখানে 2 বসাইলাম, 2 মাইনাস 2, y এর মান পেলাম কত? 0, এই যে y এর মান 0। আবার কি? x এর মান 4, এই পুরোটাই x। ক্লিয়ার? এই সম্পূর্ণটাই কিন্তু x তোমাদের। তাহলে আমরা এখানে x এর মান কত ধরেছি? 4। ক্লিয়ার? 4 ধরবো আমরা, এই যে x এর মান 4 বসালাম, 4 মাইনাস 4 থেকে 2 গেলে 2 থাকে, তাহলে এখানে হবে 2। এখন কত? x এর মান 6, আমরা বসি, সরি এখান থেকে x ছিল, তাই না? এই যে x মাইনাস 2, x এর মান কত? 6 বসাইলাম, 6 4 থেকে 2 গেল না, 6 থেকে 2 গেল 4। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন প্রশ্ন হচ্ছে তোমাকে অবশ্যই এটার সাথে সঙ্গতিপূর্ণ কিনা সেটা তোমাকে খেয়াল করতে হবে বন্ধুরা। এখন আমরা কিভাবে খেয়াল করবো সেটা একটু লক্ষ্য করি। দেখো তাহলে এখানে এই যে মাইনাস 4টা, এখানে কি মাইনাস 4 আছে? নেই। তাহলে যেহেতু x এর মান মাইনাস 4 এখানে নেই, এর ভিতরেই সীমাবদ্ধ থাকতে হবে আমাকে, এর বাইরে আমার যাওয়া যাবে না। তাহলে মাইনাস 4 h কে ঘেঁচায়, এটা নেওয়া যাবে না, একটা না মিলেই আর নেওয়া যাবে না। তাহলে y, এটা এই মানটা গ্রহণযোগ্য না, ঠিক আছে? আমরা আসবো সেখানে। মাইনাস 2, এখানে মাইনাস 2 আছে, হ্যাঁ এই দুইটা মানই গ্রহণযোগ্য, কারণ x তো আছে এখানে আর 2টা এর ভিতরেই আছে, এটা গ্রহণযোগ্য। আবার দেখো 0 আছে, এটাও গ্রহণযোগ্য। আবার দেখো 4 তো আছে, আবার 2 আছে, এটাও গ্রহণযোগ্য। এখন এটা কি গ্রহণযোগ্য? হ্যাঁ 6 এবং 4 আছে, 6 আছে 4 আছে এখানে, অর্থাৎ এইখানের বাইরে আমাদের যাওয়া যাবে না। এদের লেখা এখানে যেখানে সি ইকুয়াল এত। ক্লিয়ার? তাহলে আমরা মনে হয় এটা বুঝতে পেরেছি। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি যে যেহেতু বানানো ভুল লিখি না, দেখো যেহেতু -4, এই যে -4টা
নট বিলংস টু, অর্থাৎ উপাদান না কার, সি এ, তাই না? সি, এটা সি এর উপাদান না। -4 কি এখানে আছে? না, তাহলে এটা গ্রহণযোগ্য না। ঠিক আছে, সেহেতু আমরা কি লিখতে পারি, এই -4 এর সাথে সম্পৃক্ত কে, -2 -4, অবশ্যই এটা সি এর উপাদান, অর্থাৎ কার উপাদান না, অর্থাৎ এফ এর উপাদান, অর্থাৎ এই এফ এর উপাদান না। যেহেতু সি এর উপাদান না, তাহলে এফ এর সাথেই তো সি এর সম্পর্কটা রয়েছে, তাই না? এটা গ্রহণযোগ্য না। যদি আরো এরকম কোনো কিছু থাকে যে দেখা গেল তোমার এখানে মনে করো 7 আছে, তাহলে তুমি লিখতে এখানে একটা কমা দিয়ে -7 বা +7 নট বিলংস টু সি বা ডাজ নট বিলংস টু সি। সেহেতু এই দুইটা লিখতে আর কি, যে -2 -4 আর -2 -7 ডাজ নট বিলংস টু হ্যাঁ, এগুলো তুমি লিখতে পারো। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু মানটা পেয়ে গেছি আর আমরা দেরি করবো, সো আমরা অ্যাপ লিখতে পারি। কোনগুলো দেখো তো, এটা তো গ্রহণযোগ্য না, তো আমরা এটা লিখতে পারি 0 2, এরপরে 0 2 না 0 -2 0 -2, তারপরে আমরা লিখতে পারি 2 0। হ্যাঁ, 2টা আগে লিখবো কারণ এটা এক্সেমার, এটা লিখলাম। এটা তো গ্রহণযোগ্য, 4 আছে 4 2, এটাও গ্রহণযোগ্য কারণ এই যে 6 আছে 4 আছে, 6 আছে এখানে 4 আছে, এটা শর্ত কি প্রতিপালন করে, শর্ত পালন করে। তাহলে হয়ে গেল আমাদের অ্যাপ, আমরা এটা বের করতে পেরেছি আমাদের প্রশ্ন দিয়ে। ঠিক আছে, এফকে তালিকা পদ্ধতিতে আমরা প্রকাশ করতে পেরেছি। ক্লিয়ার? এখন তোমাকে কি করতে হবে, এখন বিষয়টা হচ্ছে দেখো, অঙ্কগুলো খুব সহজ যদি একটু মনোযোগী হও এবং বারবার যদি দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। এখন দেখো এখানে আমরা এটুকু মুছে ফেলি, মুছে ফেললে আবার একটু ঝামেলা হয়, দেখে দেখে তো লিখতে হবে এটা, তাই না? দেখা করেছি। এখন তাহলে আমরা লিখতে পারি ডোমেন এবং রেঞ্জ। ঠিক আছে, সরি, ডোমেন এবং রেঞ্জ আমরা কিভাবে লিখতে পারি, আমরা এই কথাটি লিখতে পারি যে এফ এর ক্রমজোড়ের প্রথম উপাদান দ্বারা গঠিত সেট। এত কিছু লেখার দরকার নেই, প্রথম উপাদান দ্বারা গঠিত, প্রথম উপাদান তো আমরা জানি 0 2 4 6। যদি লিখতে চাও লেখো, প্রথম উপাদানগুলো হচ্ছে ডোম, আর হচ্ছে সেকেন্ড উপাদানগুলো হচ্ছে তোমার রেঞ্জ। এটা তো আমাদের জানাই, এত বড় করে লেখার কোনো প্রয়োজন নেই, সুতরাং ডোম লিখি আমরা, ডোম। আমরা সরাসরি লিখলাম ডোম, ডোম অ্যাপ। যেহেতু অ্যাপ থেকে এই প্রথম যে উপাদানগুলো এখানে, এইগুলো হচ্ছে তোমার ডোম। প্রথমে এখানে 0 লিখি 0, এখানে প্রথম 2 লিখলাম 2, এখানে প্রথম 4 4, নেক্সট ওয়ান 6। এটা হচ্ছে তোমার ডোমে, অর্থাৎ ডোম। এরপরে বলছি তোমার লেন্স, তাই না? এটা একটা আনসার আমরা পেলাম, অত কিছু আর লিখলাম না। সো রেঞ্জ, 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 এফ এর রেঞ্জ কি? হ্যাঁ, নাট বল্টু রেঞ্জ এগুলো না কিন্তু, ঠিক আছে? রেঞ্জটা কি? এখানে -2 -2, এরপরে এখানে অর্থাৎ সেকেন্ডটা 0, এরপরে 2, এরপরে 4। এগুলোর অনেক ব্যাখ্যা আছে, এত ব্যাখ্যা দিয়ে শেখার প্রয়োজন নাই আপাতত। ঠিক আছে, তোমার যতটুকু শেখা দরকার তুমি ততটুকুই শেখো। এখানে আনসার, তাহলে আমাদের এখানে আমরা 4 মার্কসের আনসার দিয়ে দিলাম। আশা করি তোমরা এভাবে যদি প্র্যাকটিস করতেই থাকো, অবশ্যই ভালো কিছু পারবে। করো কর্ম হবে জয়, অবশ্যই তোমরা পারবে। তো বন্ধুরা, আজকে আর নয়, আগামী ক্লাসে অন্য কিছু নিয়ে হয়তো তোমাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করবো। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালো আলোর প্রত্যয় নিয়ে আগামী পথগুলো চলতে থাকো। A lot of thanks for watching this class.